Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প কে, কাহিনী হেমেন্দ্র কুমার রায়। গল্প কে। দাদা। ও দাদা। দাদা গো, বল না। এবার আমাকে পুজোর সময় সমুদ্র দেখাও। এ যাত্রায় হবে না রে বোন। কেন? দেখ দেখ, পুজোর ছুটি পাবো বটে, হ্যাঁ। কিন্তু ছুটিতে কলকাতায় কাজও আছে। আমি বড় জোর ওই সপ্তাহখানেক বাইরে থাকতে পারবো, মোটে। কিন্তু সমুদ্র দেখতে গেলে তো সেই পুরীতে যেতে হয়। আর সপ্তাহখানেকের জন্য পুরীতে গিয়ে কি হবে? হবে না, মজুরিতে পোষাবে না যে। সুরো, সেটা ঠিকই। ও সুরো, সমুদ্র দেখবার জন্যে ওই ওড়িয়া মূল্যকে ছুটতে হবে কেন রে? হ্যাঁ, কারণ বাঙালির পক্ষে সেটাই শর্টকাট। দেখ সুরো, আমরা প্রায় ভুলেই যাই সমুদ্রের স্পর্শ থেকে বাংলাদেশও বঞ্চিত নয় রে। হ্যাঁ দীপক, হ্যাঁ দীপক, আমিও জানি। কিন্তু কাছাকাছির ভিতরে পুরীর মতন অন্য কোথাও যাত্রীদের থাকবার সুব্যবস্থা তো নেই। সুরমা, ও সুরমা, পুরীর চেয়ে অনেক কাছে তুমি কিন্তু সমুদ্রকে দেখতে পারো। তাই? হ্যাঁ। কোথায় কোথায় দীপুদা, বলুন না। আরে কাঁথিতে, আমাদের দেশ তো কাঁথির কাছেই। সেখান থেকে সমুদ্র দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়। না হলে বলছি কেন বোন, আমরা এখন কলকাতার বাসিন্দা হয়েছি বটে, কিন্তু তাই তো দেশের জানি। বাড়িখানা যে আছে না, হ্যাঁ। আমাদের পুরানো চাকর সনাতনের জিম্মায়। সুরো, অসুরেশ, বলো না, বলো না। দিন ৫-৬ ভেতরে যদি সুরমাকে নিয়ে সমুদ্র দেখে আবার কলকাতায় ফিরে আসতে চাও, তবে বাঁধো মোট, হ্যাঁ। কেন টিকিট, চলো আমাদের দেশে। কি দেখো, মজা। তোমাদের হয়তো আমি রাজভোগ খাওয়াতে পারবো না, দরকার নেই। কিন্তু আমি অনাহারেও কিন্তু থাকতে দিতে পারবো না, দেব না। কি বলো, রাজি তো? হ্যাঁ, রাজি, খুব রাজি, খুব রাজি। হয়তো অদৃষ্টেরই কারচুপি, নারাজ হবার মতো যুক্তি খুঁজে না পেয়ে সুরেশ বলতে বাধ্য হলো, আচ্ছা, রাজি। চলো শোনো, ও তাহলে ষষ্ঠীর দিনে আমরা যাত্রা শুরু করছি। হ্যাঁ, করবো করবো, কি হ্যাঁ, মজা, হ্যাঁ। কি মজা, কি মজা। দশমীর পরেই কিন্তু আমাকে আবার কলকাতায় ফিরতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব জরুরি কাজ। ও আচ্ছা। কিন্তু দশমীর পরেই সুরেশ ফিরতে পারল না কলকাতায়। দেবতা সাধলেন বাদ। সুরমার ভাগ্যে সমুদ্র দর্শন হলো, ভালো করেই হলো। সেই অনন্ত নীল সৌন্দর্যের দিকে প্রথমটা সে তাকিয়ে রইল অবাক বিস্ময়ে। তারপর কচি মেয়ের মতো সকৌতুকে হাসতে হাসতে নাচের তালে ছুটোছুটি করে বেড়াতে লাগলো সাগর সৈকতের বালুকাসজ্জার উপর দিয়ে। সুরেশ বলল, কলকাতার এত কাছে সমুদ্র, হ্যাঁ, অথচ আমরা জেনেও জানি না। ওই তো। সমুদ্র দেখবার কথা উঠলেই কেবল পুরীর কথাই মনে হয়। কি জানো সুরো, এটা অভ্যাসের দোষ বন্ধু, এটা অভ্যাসের দোষ। বাংলাদেশের কত জায়গা থেকেই তো সমুদ্রে নাগাল পাওয়া যায়। সমতট বা দক্ষিণ বাংলার বাসিন্দাদের সমুদ্রের ছেলে বললেও কিন্তু বাড়াবাড়ি হয় না। ঠিক। যুগে যুগে বাঙালি বাংলার সমুদ্র পথ দিয়ে যাত্রা করেছে পৃথিবীর অনেক দিকে। হ্যাঁ। আর বাংলার যে প্রধান বন্দর তাম্রলিপ্ত বা তমলুক থেকে খ্রিস্টপূর্ব যুগেও শত শত জাহাজ যাত্রা করত ওই সমুদ্রের ভেতরে। বাংলার বীর ছেলে বিজয় সিংহ আর চীনা পর্যটক ফাইয়েন তমলুক থেকে কিন্তু সমুদ্র যাত্রা করেছিলেন। আর আজও সমুদ্রগামী জাহাজে অগণিত বাঙালি নাবিকের কাজ করে। সমুদ্রের সঙ্গে বাঙালির যে নারীর যোগ আছে, বুঝলে বন্ধু? হ্যাঁ, আচ্ছা দাদা, দাদা শোনো, হ্যাঁ,
শোনো, আমার মনে হচ্ছে হ্যাঁ। সমুদ্রকে দর্শন করাও যেন মস্ত বড় একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ ও দীপুদা, adventure-ই তো, হ্যাঁ। দীপুদা, হ্যাঁ, বলো। একটা নৌকো ভাড়া করুন না। কেন? একবার সমুদ্রের বুকে ভাসতে ইচ্ছে করছে ভীষণ। না, একদম না, অতটা বাড়াবাড়ি ভালো নয়। সমুদ্র কি পুকুর না খাল? শোনো, আরে ঢেউয়ের ধাক্কায় দৈব গতিতে নৌকো যদি ডুবে যায় কিংবা বানচাল হয়, তাহলে শখের অ্যাডভেঞ্চারের মজাটা ভালো করে টের পাবে। যত সব ছেদ কথা, অ্যাডভেঞ্চার। তা অ্যাডভেঞ্চারের মজাটা হারে হারে টের পেতে সুরমাকে বেশি দিন অপেক্ষা করতে হলো না। আকাশ ছেয়ে গেল কালো কালো মেঘে, মেঘের পরে মেঘ, মেঘের উপরে মেঘ। দেখতে দেখতে আরম্ভ হলো ধারাপাত। ক্রমে বৃষ্টির জোর বাড়তে লাগলো। দিন গেল, রাত এলো, রাত গেল, দিন এলো, আবার দিনের পর রাত এলো। তবু প্রবল বৃষ্টি ঝরেই চলেছে অবিশ্রাম, আর তার সঙ্গী রূপে জাগ্রত হলো ঝোড়ো হাওয়া। এমন বিস্ময়কর বৃষ্টি সুরমা কখনো দেখেনি। বাড়ি থেকে এক পা বেরোবার জো নেই। জানলা দিয়ে বাইরে তাকালে কেবল দেখা যায় বৃষ্টিধারার চিকের ভিতর দিয়ে দূরের অস্পষ্ট সমুদ্র, এবং দিকে দিকে ঝাপসা বন জঙ্গল, আর শোনা যায় থেকে থেকে পাগলা ঝড়ের হাহাকার। তারপর আচম্বিতে এক ভয়ঙ্কর কোলাহল, তার মধ্যে যেন ডুবে গেল জল স্থল শূন্যের সমস্ত। দীপক, সুরেশ, সুরমা স্তম্ভিত নেত্রে দেখলো সমুদ্র আকাশমুখ হয়ে লক্ষ লক্ষ সফিন তরঙ্গ বিস্তার করে লাফিয়ে উঠেছে ঊর্ধ্বে, ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। সর্বাঙ্গ তার ক্রুদ্ধ হুঙ্কার। গেলে সবাই পৃথিবীর বুকের উপরে মহা শব্দে ভেঙে পড়ে সেই বিপুল জলরাশি ধেয়ে এলো উগ্র বেগে। তারপর অগণ্য মানুষ ও জন্তুর কণ্ঠ থেকে আর্তনাদ আর আর্তনাদ আর আর্তনাদ। এসেই চিরস্মরণীয় বন্যার আরম্ভ, যার কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেছিল সারা ভারতবর্ষ। সুরমা বলে উঠল অভিভূত কণ্ঠে, মনে হচ্ছে এ যেন প্রলয় বয়োধি জল। দীপক ভয়ার্ত স্বরে বলল, সুরমা, 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 তুমি কিন্তু কাঁপবে না সুরমা। হ্যাঁ, এ হচ্ছে সাক্ষাৎ মৃত্যু স্রোত। সমুদ্রের বন্যা ছুটে আসছে এই পৃথিবীর মাটি গ্রাস করতে। সুরমা, অজস্র ধারায় ঝরছে আকাশ প্রপাত, তাণ্ডব নৃত্যে ছুটে আসছে বন্যা, বন্যার উত্তাল তরঙ্গ দল। কর্ণভেদী মর্মভেদী মৃত্যু ক্রন্দন তুলেছে অসংখ্য অসহায় মানব। হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়ছে শত শত ঘর বাড়ি বনস্পতি, যেন পৃথিবীর অন্তিম কাল উপস্থিত। কয়েকদিন ব্যাপী ঝড় বৃষ্টির বন্যার পর সূর্যদেব মেঘ সরিয়ে বাইরে এসে দেখালেন যে এ অঞ্চলের অধিকাংশ ঘর বাড়ি একেবারে বিলুপ্ত কিংবা জলমগ্ন হয়েছে, এবং অনেক জায়গায় গ্রাম বা জঙ্গল ডুবিয়ে থই থই করছে অগাধ জলরাশি, এবং তার উপরে দলে দলে ভাসছে গণনাতীত নরনারী ও অন্যান্য জীবজন্তুর মৃতদেহ। যেদিকে তাকাও দৃষ্টি সীমা জুড়ে এই একই দৃশ্য। দীপকদের এবং অন্যান্য কারুর কারুর বাড়ি ছিল উচ্চ ভূমির উপরে, তাই তারা কোনো ক্রমে আত্মরক্ষা করতে পেরেছে। কিন্তু দীপকদের বাড়িও একেবারে অক্ষত ছিল না। তার পিছন দিকের যে অংশটা ছিল বেশ পুরনো, তা অদৃশ্য হয়েছে।
উঁচু জমির ওপরে থাকলেও বাড়ির একতলায় ঢুকেছে বেনু জল। সকলে তাই বাস করছে দোতলায়। কারোর একতলায় নামবার কোনো উপায়ই নেই। কিন্তু তবু তো তাদের বলতে হবে ভাগ্যবান, কারণ জানলা দিয়ে দেখা যাচ্ছে কত লোক বাস করছে মুক্ত আকাশের তলায়, জলমগ্ন ঘরবাড়ির ছাদের ওপরে বা বনস্পতির শাখায় শাখায়। এবং এইভাবে হয়তো উপোস করে তাদের যে কত দিন থাকতে হবে তা কেউ জানে না। দীপক, বলো বন্ধু। আমাদের যখন এখানে আসবার জন্য নিমন্ত্রণ করেছিলে, হ্যাঁ, তখন কি বলেছিলে মনে আছে? মনে আছে। কিন্তু এখন কি বলতে চাও? দেখো, হুম আমি সাঁতার জানি না, হুম সুরমাও তাই। আর বাড়ির নিচে হুম চারিদিকে সমুদ্রের জল বয়ে যাচ্ছে কলকল করে। হ্যাঁ, এই জলরাশি ভেদ করে কবে যে আবার ডাঙা দেখা দেবে ভগবান জানে। সত্যি। এর মধ্যে আবার জঠর জ্বালা, নিবারণ করবে কেমন করে? ভয় নেই বন্ধু, ভয় করো না। অন্তত দিন 3-4 খাবারের কোনো চিন্তা নেই। কিছু চাল, কিছু ডাল আর কিছু শাকসবজি আমি রক্ষা করতে পেরেছি। কিন্তু 3-4 দিন পরে তখন ওই জল টল সব সরে যাবে। শোনো বন্ধু, ভগবান আমাদের সহায় আছেন। আমাদের সামনে এই যে কত শত মানুষ বানের তোড়ে ভেসে গেল, হ্যাঁ, ভগবানকে তাদের সাহায্য করলেন? ভগবান আমাদের সহায় হবেন? ওসব বাধা গত ছাড়ো, বুঝলে? বাধা গদ নয় বন্ধু, বাধা গদ নয়। ভগবানের উপরে বিশ্বাস কখনো হারিও না। যারা বানের জলে ভেসে গেল, নিশ্চয়ই তাদের কাল পূর্ণ হয়েছিল। ভগবান তাই তাদের সাহায্য করেননি। কিন্তু এত বড় দৈব দুর্বিপাকে আমরা যখন এখনো বেঁচে আছি, তখন আমাদের কাল পূর্ণ হতে ঢের বাকি, বুঝলে বন্ধু? বলছো? হ্যাঁ, বেশ, দেখা যাক। খাবার গেল ফুরিয়ে, কিন্তু বিপদের উপর বিপদ, জলের অভাবও দেখা গেল। জল যা আছে তা আজকের পক্ষেও অপ্রচুর। মানুষ অনাহারে অনেক দিন থাকতে পারে, কিন্তু জলাভাব সহ্য করা অসম্ভব। অথচ চারিদিকে কত জল, মাটির উপরে এখনো এত জল যে কেউ বোধহয় কোনো দিন দেখেইনি এত জল। কিন্তু তা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল। মাটির জীবের গলা দিয়ে তা গলে না। দীপক জানলার ফাঁকে মুখ বাড়িয়ে বাইরেটা একবার দেখে নিয়ে বলল, সুরেশ। হ্যাঁ, ও সুরো, বলো না। বলছি, কোনো দিকে এখনো কোনো জ্যান্ত মানুষের সাড়া পাচ্ছি না গো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আর আমার বাড়ির চারপাশ থেকে জল এখন সরে গিয়েছে। কিন্তু খুব সম্ভব গ্রামটা না জনহীন হয়ে পড়েছে। সে কি? হ্যাঁ, ওই যারা বন্যাকে ফাঁকি দিতে পেরেছে তারা পালিয়েছে প্রাণ নিয়ে। এমন অবস্থায় কোথাও না হাট বাজার বসবে না গো। আর রেলপথ হয়তো এখনো জলের তলায়, সুতরাং ট্রেনও চলবে না। কিন্তু কিন্তু কলকাতায় যাওয়ার তো উপায় নেই। এখন আমাদের কি করা যায় বলো দেখি। দেখো, এটা তো তোমার দেশ, হ্যাঁ, তুমিই বলো। আচ্ছা, নন্দীগ্রামে তো আমার মামার বাড়ি। এখান থেকে মামার বাড়ি প্রায় 15 মাইল তো হবেই। যদিও চারদিকে যে অবস্থা, সন্দেহ হচ্ছে জানো তো। জলমগ্ন জমি এড়িয়ে সেখানে যেতে হলে আমাদের হয়তো ওই 25-30 মাইল পথ পার হতে হবে। সে কি? হ্যাঁ, সেখানে যাবার চেষ্টা করব কি বলো? কিন্তু নন্দীগ্রামের অবস্থাও যদি এখানকার মতো হয়ে থাকে? হয়তো হয়েছে, আবার হয়তো হয়নি। হয়তো সেখানে গেলে আমাদের ওই খাবার দাবারের অভাব হবে না। প্রাণ বাঁচার জন্যে একবার চেষ্টা তো করা উচিত, নাকি তুমি বলো সুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বোধ হয় উচিত। এখানে থাকলে খাবার আর জলের অভাবে আমরা যে মারা পড়ব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ও বাবা,
পায়ে হেঁটে 25-30 মাইল। তাই তোর জন্যই তো এই বিপদ, তোর জন্যই তো বাংলাদেশে বসে সমুদ্র দেখতে এলুম। তাই এই নাকি? বাংলাদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত দেশ, বুঝলি? পুরীতে গিয়ে কেউ এমন বিপদে পড়ে না, সেখানকার সমুদ্রে হিংসুক রাক্ষসের মতো নয়। তাই না? তাই সবাই সেখানেই যেতে চায়। রাগ করো না দাদা গো, প্লিজ। তুমি ঠিক এক বোকার মতো কথা বলছো কিন্তু। কি তুই অ্যাডভেঞ্চার চেয়েছিলি না? এখন দেখ কত ধানে কত চাল। শান্ত হও বন্ধু, শান্ত হও। এখন মাথা গরম করবার সময় নয় গো। সনাতন, আগে বাবু, ও সনাতন, আগে এই শক্ত খাবারটা আবার সব তো শেষ, তাই না? আগে হ্যাঁ বাবু। হ্যাঁ, ওই শোন, ওই যেটুকু জল আছে না, হ্যাঁ ওটা আজকে ভরে নে। হ্যাঁ, তারপর চলো সবাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। দুগ্গা, দুগ্গা, দুগ্গা। চোখের সামনে দেখলে তারা যে মর্মান্তিক দৃশ্য, যে ভীষণতা ও যে বীভৎসতা, তার পূর্ণ বর্ণনা না দেওয়াই ভালো। সে বর্ণনা কেউ সহ্য করতে পারবে না। জনহীনতার মধ্যে বিরাজ করছে যেন এক বিরাট সমাধি ভূমির শ্বাসরোধকারী নিস্তব্ধতা। যেখানে সেখানে রয়েছে মনুষ্য মূর্তি, একক, জোড়া জোড়া বা দলে দলে। তাদের সংখ্যা গোনা অসম্ভব, কিন্তু তারা সকলেই মৃত। এ হচ্ছে মৃত জনতার দেশ। কত দেহ জলে ভাসছে, কত দেহ পুঞ্জীভূত ও আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে মাটির উপরে। মাঝে মাঝে দেখা যাচ্ছে জলমগ্ন গ্রামের উপরের অংশ। সেসব গ্রামে যারা থাকতো তাদের অনেকেই বন্যায় ভেসে গিয়েছে, বন্যার স্রোতে। বাকি সবাই প্রাণ নিয়ে পালিয়ে গেছে। আর থেকে থেকেই দূর থেকে ভেসে আসছে বল হরি, হরি বল, বল হরি, হরি বল। আত্মীয়রা যেসব দেহের সন্ধান পেয়েছে তাদের নিয়ে চলেছে শ্মশানের দিকে। সবার আগে দীপক, তারপর সুরেশ, তারপর সুরমা এবং সব শেষে মোট ঘাট নিয়ে পথ চলছে আমাদের ধৃত্য সনাতন। তাদের মনের ভিতরে কি হচ্ছিল জানি না, কিন্তু তাদের মুখের পানে তাকালে বোধ হয় যেন তারা এগিয়ে যাচ্ছে আর তাকাতেও ভয় পাচ্ছে, যাচ্ছে অন্ধের মতো। কারণ তাকালেই তারা দেখতে পাচ্ছে মৃতদেহ, আর তা দেখে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া যেন বন্ধ হবার জোর। প্রত্যেকেই পদচারণা করছে কলের পুতুলের মতো, কারোর মুখে কথা নেই বললেও চলে। বন্ধু সুরেশ, এই মরার মুলুকের মৌনব্রতের মধ্যে কথা বলতেও যেন ভয় হচ্ছে, শিউরে উঠছে প্রাণ। সনাতন, মনে হয় পেছনে থাক। পরিচিত জীবনের বাণী শুনলে দেহহীন আত্মারা আবার ফিরে আসতে চাইবে নিজের নিজের দেহের মধ্যে। পথ ধরে সোজা চলতে পারলে হয়তো তারা সন্ধ্যের আগেই গন্তব্যস্থলে পৌঁছতে পারত, কিন্তু পথ ও মাঠের অধিকাংশই এখনো জলমগ্ন। যেখানে জল নেই সেখান দিয়ে অনেক ঘুরে ঘুরে তবে তারা এগিয়ে চলেছে। অবশেষে সন্ধ্যা হলো, চাঁদ উঠল, শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ। কিন্তু মানুষ যে চোখে দেখে চাঁদকে, মনে হয় সেই রকমটা নয়। তারা ভাবল এই চাঁদের মুখ যেন মরার মতন হলদে। জ্যোৎস্নার আলোতে তফাতের সব দৃশ্য স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবু মন্দের ভালো, অন্তত খানিকটা ভয়াবহতা কমেছে। দাদা, হ্যাঁ দাদা, বল।
জল দাও, গলা শুকিয়ে যাচ্ছে এ দাদা। কি রে, এই তো একটু আগেই জল খেলি। কি করবো দাদা, আজ আমার গলা দিয়ে খালি শুকিয়ে যাচ্ছে দাদা। শুকিয়ে গেলে কি করব বোন, লাগছে যে আর একটাও জল নেই। সে কি, জল নেই? কি গন্ধ, বাবা, কি গন্ধ! হ্যাঁ, এই পচা মরার দুর্গন্ধ যে ক্রমে বেড়ে উঠছে। ও, আর যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চলেন বাবু চলেন, এদিক দিয়ে চলেন, এদিক দিয়ে আরে চলেন সনাতন, চলেন। আমাদের কিন্তু এখনো মাইল সাঁতার যেতে হবে। বাবু এখনো অনেকটা দূর যাইতে হবে। বাবা গো, কি গন্ধ রে। সবাই আবার থেমে গেল, কিন্তু রাত্রি আজ নীরব নয়। একটানা শোনা যেতে লাগলো শৃগাল কুকুরের চিৎকার ধ্বনি। মরার অধিকার নিয়ে তারা ঝগড়া করছে পরস্পরের সঙ্গে। খানিক পরে সুরমা আর পারল না, অবশ হয়ে বসে পড়লো এবং সঙ্গে সঙ্গে সুরমা, কি হলো? সুরমা বোন, ওট ওট মা, ওর বোন। দীপক এবং সুরেশ ছুটে এসে সুরমাকে ওঠ। তুলে দাঁড় ওহ। করালো। দেখা গেল সুরমা বসে পড়েছিল একটা নারীর মৃতদেহের উপরে। কোথায় বসছিলি? সুরমা কাঁদতে লাগলো। সুরেশ বলল, সুরমা, এখানে দাঁড়িয়ে কাঁদলে কি হবে বোন? চল চল, যত তাড়াতাড়ি পারি একটু কষ্ট এই নরকের বাইরে পালাই। একটু কষ্ট চল দেখি, করো, বোন। চল। ও দেশটায় আমার ছাতি ফেটে যাচ্ছে। আহারে, আর একটু আমি হাঁটতে পারবো না দাদা। তাহলে কি করব? তোকে কি আমাদের কোলে করে নিয়ে যেতে হবে? কি যে বলো না দাদা। চল চল চল, চল এগিয়ে চল, এগিয়ে চল। একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা আবার এগোতে থাকলো। চাঁদের আলো আরো জ্বলজ্বলে। ওদিকে তেপান্তরের মাঠটাকে দেখাচ্ছে যেন অপার সমুদ্রের মতো। চন্দ্রকিরণ তার বুক জুড়ে খেলছে যেন লাখো লাখো হীরা নিয়ে ছিনিমিনি খেলা। এদিকে খানিকটা খোলা জমি, তার এখানে ওখানে অস্বাভাবিক সব ভঙ্গিতে নিশ্চেষ্ট ভাবে পড়ে রয়েছে কতগুলো দেহ। কেউ নর, কেউ নারী, কেউ আবার শিশু। ৩-৪ দিন আগেও হয়তো তারা ছিল এই উৎসবময়ী ধরনের গর্বিত প্রাণী। স্বপ্নেও কল্পনা করতে পারেনি নিজেদের এমন ভয়ানক পরিণামের কথা কেউ। পাশের বনের ভিতর উঠছে ঘন ঘন হরিধ্বনি। সব যাত্রীরা যাচ্ছে শ্মশানের দিকে। হঠাৎ সনাতন কিরে, আত্মীয় বলল, কিরে সনাতন, কিরে? বাবু বাবু মরা জ্যান্ত হয়ে উঠছে। হ্যাঁ, কি বলিস? ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই মরা দেখেন, ওই জ্যান্ত হয়েছে কিরে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কি আশ্চর্য! হ্যাঁ, পালিয়ে আসেন, মরাটাকে দানই পাইছে। সবাই একটা খোলা জমির দিকে তাকালো। ভিড়ে দেখে সকলের বুক শিউরে উঠল। জমির উপরে যে মৃতদেহগুলো ছিল তাদের একটাই যেন শুয়ে শুয়ে অগ্রসর হচ্ছে। সুরমা ভয়ে চোখ বুজে ফেললো। সনাতন বলল, বাবু জলদি আসেন, জলদি আসেন। কোথায়? আরে দেখ, কি বলছিস এসব? অসম্ভব কখনো সম্ভব হয়? আরে ওটা কুমির। হ্যাঁ কুমির, ওটা হ্যাঁ কুমির। এখানে এসেছিল মরার লোভে, আমাদের দেখে জলের দিকে পালিয়ে যাচ্ছে। আচ্ছা যত সব এমনি করেই আমরা ভূত দেখি, জানিস? ঠিক। হ্যাঁ, জল, একটু জল, একটু জল। সুরমা, জল যখন নেই তখন জল জল করে মিছে কেন আমাদের কষ্ট দিচ্ছিস বলতো? জল জল কি করছিস আরে দাদা? ভয় নেই সুরমা, আমি যে আর সুরমা, পারছি না গো। ভয় নেই, ভয় নেই। দেখো বোন, পারছি না আর গো। মাত্র, হ্যাঁ হ্যাঁ, আর মাত্র একটু জল। ওই মাত্র একটু 3 মাইল বাকি জল। আছে।
হ্যাঁ। আগো সে যে অনেক না, দূর। না, এই তো এসে গেছি হ্যাঁ। কেউ আর কিচ্ছু বলছে না। কিছু দূরে দেখা গেল দুটো লণ্ঠনের আলো, জনাকয় মানুষকেও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। ওই যে ওইখানে না একটা শ্মশান আছে। দীপক, হ্যাঁ, আমার না একটা কথা মনে আসছে। কি কথা বন্ধু? যারা শ্মশানে এসেছে হ্যাঁ, তারা এখানকার পানীয় জলের অভাবের কথা নিশ্চয়ই জানে। হ্যাঁ, ঠিক। তাহলে ঠিক কইছেন। ওরা সঙ্গে পানীয় জল আনেনি? হ্যাঁ, আনাই তো উচিত। হ্যাঁ, চলেন বাবু, একবার দেখেন। হ্যাঁ। দেখো, পাইলেও পাইতে পারি। সুরমার অবস্থা খুবই শোচনীয়। হ্যাঁ, একবার জলের খোঁজে ওদের কাছে যাব নাকি? হ্যাঁ, আছে মনে হয়। চলো আছে মনে হয়। সবাই চলো। সকলে শ্মশানের দিকে এগিয়ে গেল। যখন তারা শ্মশানে এসে উপস্থিত হলো তখন কয়েকজন লোক চিতায় আগুন জ্বালাবার চেষ্টায় নিযুক্ত ছিল। তারা তফাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। চিতা জ্বলল, আগুনের রক্তশিখা ক্রমেই উঠতে লাগলো উপর দিকে। হঠাৎ এক অভাবিত কাণ্ড। প্রথমেই জাগলো যন্ত্রণা বিকৃত নারী কণ্ঠে তীব্র এক আর্তনাদ। তারপরে দেখা গেল চিতার উপরকার কাঠগুলো ঠেলে ফেলে দিয়ে চিতার উপরে বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে উঠল এক শীর্ণ বিশীর্ণ জীবন্ত নারী মূর্তি। তার পরনের কাপড় তার এলানো চুলে চুলে দংশন করছে ক্রুদ্ধ সর্বশিশুর মতন অগ্নিশিখারা। আকাশ বাতাস কাঁপিয়ে সে তীক্ষ্ণ স্বরে বলল, সাবধান সুরমা, সাবধান, চেঁচাস না। মূর্তি চিতার রূপ থেকে লাফিয়ে পড়ল। যারা দাহ করতে এসেছিল তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল এদিক ওদিকে। সেই ভয়ঙ্করী অগ্নিময়ী মূর্তির চোখ দুটো যেন ঠিকরে পড়ছে। সে দুই হাত বিস্তার করে বেগে দৌড়ে আস্তে আস্তে চেঁচিয়ে উঠল, রক্ষা করো। আর দীপক, সুরেশ, সুরমা, সনাতন দ্রুত পদে পালিয়ে চলে গেল। তারা কেউ রক্ষা করলো না। সাবধানে। অনেক দূর ছুটে এসে তারা থামলো। খানিকক্ষণ হাঁপ ছাড়বার পর দীপক বলল, ও কি কাপুরুষ রে আমরা! কার ভয়ে পালিয়ে এলুম রে! জ্যান্ত মানুষকেও মারা গেছে ভেবে ভুল করে শ্মশানে নিয়ে আসার কথা তো আমরা আগেও শুনেছি। ও মা, এও নিশ্চয়ই সেই ব্যাপার। ঠিক, আমারও এখন সেই সন্দেহই হচ্ছে। হ্যাঁ, কথা আমারও তাই মনে হইতেছে। চলো ওই শ্মশানের দিকে আরেকবার গিয়ে দেখে আসি। ওরে বাবা রে, আমি যেতে পারবো না। ঠিক আছে, তোকে কে যেতে বলছে? তুই সনাতনের কাছে বস না। আপনি এখানে বসেন। আমি যাবো না। কিন্তু তাদের বিফল হয়ে ফিরে আসতে হলো। বসেন। সেই অদ্ভুত মূর্তি একেবারেই অদৃশ্য। সনাতন মাথা নেড়ে মত জাহির করলো, যে মূর্তি দুনিয়ার নয় তাকে কি আর দুনিয়ায় খুঁজে পাওয়া যায়? সত্যি কি তাই? শুনছিলেন কে? কাহিনী হেমেন্দ্র কুমার রায়। অংশগ্রহণে সুরমা, সর্বাণী, সুরেশ কালিদাস, দীপক, স্নেহাশিস, সনাতন, সত্যজিৎ। পরিচালনা, সম্পাদনা এবং গল্প বিবরণে সুস্মিতা। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কে।